সবাইকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ বিষয়ে বলি 4 নাম্বার লেকচার, ইংরেজ শাসন বা ব্রিটিশ শাসন। জি, শুভ সকাল। আশা করি শুনতে পাচ্ছেন সবাই। আশা করি শুনতে পাচ্ছেন। পড়বেন পডা ডেই ফরা, প ডা ডেই ফরা। এর পথে হচ্ছে পর্তুগিজ, ডাতে হচ্ছে ডাস, ডেনিশ, ইংরেজ, ফরাসি। তাহলে কোন ইউরোপীয়রা প্রথম আসে? পর্তুগিজরা আসে, তারপরে কারা আসে? ডাচরা আসে, তারপরে কারা আসে? ডেনিশ, তারপরে ইংরেজ, তারপরে ফরাসি। পর্তুগিজদেরকে বলা হতো ফিরিঙ্গি। ফিরিঙ্গি আমাদের দেশে বলা হতো ফিরিঙ্গি। ডাচ, ডেনিশ। ডাচ হলো আগের হল্যান্ড, বর্তমান নেদারল্যান্ড। ডেনিশকে বলা হতো ডেনমার্ক। বুঝতে পেরেছেন এগুলো? আচ্ছা, প্রথমত আহ ভারতে আসার জলপথ আবিষ্কার করেন 1498 সালে ভাস্কো দা গামা। ভারতে আসার জলপথ আবিষ্কার করেন 1498 সালে ভাস্কো দা গামা। এখন পর্তুগিজরা আসবে, ডাচরা আসবে, ডেনিশরা আসবে, ইংরেজ ফরাসিদের মধ্যে যুদ্ধ হবে। শেষ পর্যন্ত ফরাসিরা হেরে যাবে, ইংরেজরা টিকে যাবে। এই হলো ব্রিটিশ শাসন শুরু। তাহলে আমরা সেই ব্রিটিশ শাসনই পড়াবো আজকে। তাহলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকবার ব্রিটিশ শাসনের ক্লাসে। সবাই একটু লেখা শেষ করেন।
আচ্ছা, তাহলে ইংরেজ শাসনদের মধ্যে আমাদেরকে যে বিষয়গুলো আসলে পড়তে হবে বা পড়ার তো অনেক কিছু আছে আসলে, সবকিছু আমরা আসলে পড়বো না। যেমন আমরা যদি ইংরেজদের আগমন সম্পর্কে একটু জানি, যে ইংরেজদের আগমন এই সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি, তাহলে প্রথম তারা যে সংঘ করছিল এটা হচ্ছে বণিক সংঘ গঠন। বণিক সংঘ গঠন করেছিল 1600 সালে। 1600 সালে 217 জন মতান্তরে 218 জন অংশীদার নিয়ে ব্যবসায়ী সংঘ 218 জন অংশীদার নিয়ে ব্যবসায়ী সংঘ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন। ব্যবসায়ী সংঘ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন। প্রথম বাণিজ্য কুঠি স্থাপন, এটা 1608 মতান্তরে 1613 সালে ভারতের সুরাটে সম্রাট জাহাঙ্গীরের আদেশক্রমে এই কুঠি স্থাপন হয়। আবার যদি এটা তো প্রথমে আমরা যদি প্রথম বাণিজ্য কুঠি, অর্থাৎ এটা ভারতে আমরা যদি বলি বঙ্গদেশে প্রথম বাণিজ্যিক কুঠি স্থাপন, এটা 1633 সালে। এটা হচ্ছে সম্রাট শাহজাহানের অনুমতি সাপেক্ষে হরিহরপুরে অনুমতি সাপেক্ষে। এরপরে কলকাতা শহর গড়ে ওঠে কখন? সম্রাট জাহাঙ্গীরের সময়। কলকাতা শহর গড়ে ওঠে সম্রাট জাহাঙ্গীরের সময়। ফোর্ট উইলিয়াম দুর্গ, ফোর্ট উইলিয়াম দুর্গ 1698 সালে এটা নির্মিত হয়। 1698 সালে এটি নির্মিত হয়, তবে 1800 সালে গিয়ে যেটা আপনারা বাংলা সাহিত্যে পড়বেন যে ফোর্ট উইলিয়াম কলেজ, এই ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করেই মোটামুটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ভিত্তি প্রতিষ্ঠিত হয় 1800 সালে। অর্থাৎ 1800 সালে
ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ভিত্তি স্থাপন হয়। আমরা ইংরেজরা কিভাবে দাঁড়াইলো এই উপমহাদেশে, এই ব্যাপারটাই আপনাদেরকে ক্লিয়ার করলাম। তো ইংরেজদের পরে ফরাসিরা আসবে, হ্যাঁ। তো ফরাসিরা আসলেও কাজ হবে না কেন, ওদের সাথে যুদ্ধ হবে। একটা যুদ্ধের নাম হচ্ছে কর্ণাটকের যুদ্ধ। কর্ণাটকের যুদ্ধ। আর একটা যুদ্ধের নাম হচ্ছে বন্দিবাসের যুদ্ধ। একটা হচ্ছে কর্ণাটকের যুদ্ধ আর একটা হচ্ছে বন্দিবাসের যুদ্ধ। কর্ণাটকের যুদ্ধ আর বন্দিবাসের যুদ্ধ এটা হবে 1758 থেকে 62 সাল, এই সময় 58 থেকে 62, এই সাল মুখস্থ করার কোনো দরকার নাই। আর বন্দিবাসের যুদ্ধ হবে 1760 সালে। এই দুইটা যুদ্ধেই ফরাসিরা হেরে যাবে। 1758 থেকে 62, দেখতে পাচ্ছেন না হয়তো, 62, এই দুইটা যুদ্ধেই হেরে যাবে ফরাসিরা। ফরাসিরা হেরে গেলেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিত্তি স্থাপন হবে। আর আপনারা গতদিন জানছেন যে নবাব হেরে গেল। এই যে নবাব হেরে যাওয়ার পরে কি হবে, পলাশির যুদ্ধে ব্রিটিশদের আহ, যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন রবার্ট লর্ড ক্লাইভ। এই লর্ড ক্লাইভ হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন, এই কাঠামো, এই ব্যবস্থাকে একটা প্রসারিত করবে, অন্য স্টাইলে করবে এবং প্রতিষ্ঠিত করবে। সেটা কি ঘটেছিল সেই ব্যাপারটাই আমাদের এখন জানার বিষয়। ওই বিষয়গুলোই হচ্ছে ব্রিটিশ শাসনের মূল বিষয়গুলো। আহ তারা কোন স্টাইলে শাসন করছে সেইগুলোই আমরা জানবো। ঠিক আছে, আশা করি ভালো লাগবে এবং শিখতেও পারবেন, জানতেও পারবেন। তাহলে আমরা যদি লিখি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, এটা মূলত শুরু হবে 1765 সালে, শেষ হবে 1857 সালে। আবার সেই 1857 সাল কেন, কারণ 1857 সালে এই সিপাহী বিদ্রোহ হবে। সিপাহী বিদ্রোহের কারণে ব্রিটিশরা এই মানে ব্রিটিশরা এই গভর্নর জেনারেল দিয়ে শাসন করাবে না, তারা হচ্ছে সরাসরি শাসন করবে। অর্থাৎ এটি হয়ে যাবে সরাসরি ব্রিটিশ শাসন। ব্রিটিশরা সরাসরি আমাদের এখানে শাসন করবে এবং তারা যে রাজপ্রতিনিধিদেরকে পাঠাবে সেটা হচ্ছে ভাইসরয়। ভাইসরয়দেরকে বলা হবে রাজপ্রতিনিধি। তাহলে তার আগ পর্যন্ত 1765 থেকে 1857 পর্যন্ত আগে আমরা শেষ করি। শেষ করার শুরুতেই আমরা যে বিষয়টা দেখতে পাবো, আমরা যখন দেখলাম যে নবাব সিরাজউদ্দৌলা হেরে হেরে গেল, তখন দ্বৈত শাসনের জন্ম হলো। এই দ্বৈত শাসনের জন্ম দেন হচ্ছে রবার্ট লর্ড ক্লাইভ। অর্থাৎ যদি পরীক্ষায় আসে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন কে, তাইলে আপনি উত্তর দিবেন রবার্ট লর্ড ক্লাইভ। কি ছিল এটা, দ্বৈত শাসন মানে দুইয়ের শাসন, বুঝতেই পারতেছেন যে দ্বৈত শাসন কি। আমরা যদি দ্বৈত শাসনকে দেখি যে রাষ্ট্রের অর্থ বা রাজস্ব এই একটা খাত, আর একটা হচ্ছে প্রতিরক্ষা, এই যে দুইটা খাত, এই দুইটা খাত থাকলো হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। আর বিচার, প্রশাসন, এই দুইটা খাত হচ্ছে নবাবের হাতে। এই যে এই যে ভাগ হয়ে গেল,
এই অংশ দেখবে নবাব, এই অংশ দেখবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে ডাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার। নেজামত ক্ষমতা দিয়ে দিল তার হাতে, কিন্তু অর্থ রাজস্ব প্রতিরক্ষা সবই হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। এর ফলেই হচ্ছে দুর্বল হইতে শুরু করবে। কারণ আপনারা জানেন যে এই যে নবাব সিরাজউদ্দৌলার পতন হলো, নবাব সিরাজউদ্দৌলার পতনের পর নবাব হয় কে? মীর জাফর। মীর জাফর নবাব হলে আহ মীর জাফর এই ইংরেজদের শর্ত পূরণ করতে ব্যর্থ হচ্ছিল। তখন ইংরেজরা মীর জাফরকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে নবাব বানায়। মীর কাসিম ছিল দেশপ্রেমিক, স্বাধীনচেতা। মীর কাসিমকে তারা পছন্দ করলো না। পছন্দ না করলে আবার তারা মীর জাফরকে নবাব করলো। এরপর শুরু হলো যুদ্ধ, যেই যুদ্ধের নাম হচ্ছে আমরা জানি, এবং এই যুদ্ধটা পরীক্ষায় আসে, সেটা হলো বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ হয় 1764 সালে। বক্সারের যুদ্ধ হয় 1764 সালে বক্সারের প্রান্তরে। এই যুদ্ধটা হয় মীর কাসিম বাহিনীর সাথে ইংরেজ বাহিনীর। পরীক্ষায় আসবে বক্সারের যুদ্ধ কবে হয়, এর চেয়ে বেশি কিছু দরকার নেই। এই যুদ্ধে হেরে যায় মীর কাসিম, মীর কাসিমের পতন হয়। এর ফলে ইংরেজ বাহিনী আরও শক্ত হয়। মির্জাফরের মৃত্যুর পর নবাব হওয়ার গৌরব অর্জন করেন মির্জাফরেরই পুত্র। এটা ইদানিং গত 1-2 সপ্তাহ আগে একটা পরীক্ষায় আসছে, যেটা হচ্ছে মির্জাফরের মৃত্যুর পর তার ছেলে আহ, নজমুদ্দৌলা হচ্ছে নবাব হয়। নজমুদ্দৌলা, নজমুদ্দৌলা নবাব হয়। এই যে নজমুদ্দৌলা নবাব হলো, এইটা হলো বাংলার শেষ নবাব। বাংলার শেষ নবাব। এখন যদি বলে বাংলার শেষ স্বাধীন নবাব, তাইলে দেব সিরাজউদ্দৌলা। যদি বলে বাংলার শেষ নবাব, তাইলে দেব নজমুদ্দৌলা। তাহলে এই যে নজমুদ্দৌলা হলো শেষ নবাব, এরপর আর এই নবাবদের হাতে ক্ষমতা থাকে না, ক্ষমতা এই যে ভাগ হয়ে গেল। এই যে ক্ষমতা ভাগ হয়ে গেল দ্বৈত শাসনের মাধ্যমে, কিন্তু বেটা রবার্ট লর্ড ক্লাইভ এই দ্বৈত শাসন প্রতিষ্ঠা করার কারণে আরো বেশি সমস্যা হলো। একদিকে এই ভারতে দুর্ভিক্ষ দেখা দিল, মারামারি হানাহানি দেখা দিল, একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়ে গেল। এছাড়াও এই এই যে দুর্ভিক্ষ হলো, এই দুর্ভিক্ষে 1 কোটি মানুষ মারা গেল। ব্রিটিশ সরকার রবার্ট লর্ড ক্লাইভকে ডাকলো এই দ্বৈত শাসন করার খেসারত হিসেবে। রবার্ট লর্ড ক্লাইভকে শাস্তি দিল। তখন লর্ড ক্লাইভ আত্মহত্যা করলো। আত্মহত্যা করে এই রবার্ট লর্ড ক্লাইভ মারা যায়। তাহলে আমরা যেটা দেখলাম যে যে দুর্ভিক্ষ, সেটা হলো 76-এর মন্বন্তর। এটা পরীক্ষায় আসে 76-এর মন্বন্তর। এটা বাংলা 1176 সাল বাংলা, আর ইংরেজি হচ্ছে 1770 সাল। এই দুইটা সালই আপনাকে মনে রাখতে হবে। ইংরেজি 1770, বাংলা 1176 সালে এই আহ, দুর্ভিক্ষ দেখা দেয়, যেটাকে আমরা 76-এর মন্বন্তর বলে থাকি। এটা দেখা দেয়। তাইলে আমরা দেখলাম যে রবার্ট লর্ড ক্লাইভ দ্বৈত শাসন প্রতিষ্ঠা করলো, এর জন্য একটা অরাজক পরিস্থিতি তৈরি হলো। এরপর পাশাপাশি ন্যাচারাল এবং এই আর্টিফিশিয়ালি একটা দুর্ভিক্ষ তৈরি হলো। সেই দুর্ভিক্ষের ফলে সবকিছু মিলে রবার্ট লর্ড ক্লাইভকে ব্রিটিশ সরকার যখন শাস্তির আওতায় আনলো, তখন লর্ড ক্লাইভ কি করলো? আত্মহত্যা করলো। এখন পরীক্ষায় আসে দ্বৈত শাসন চালু করেন কে? আবার পরীক্ষায় যদি আসে দ্বৈত শাসন বাতিল করেন কে? বাতিল বা রহিত করেন কে? তাইলে আপনি কি উত্তর দিবেন? তাহলে দিবেন গভর্নর ওয়ারেন হেস্টিংস।
গভর্নর ওয়ারেন হেস্টিংস এটি হচ্ছে বাতিল করেন। তো এই যে ওয়ারেন হেস্টিংস যার নামটা লিখেছি, তার কিছু কর্ম আছে যে কর্ম থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা ওয়ারেন হেস্টিংস থেকে যেগুলো লিখব তার মধ্যে ওয়ারেন হেস্টিংস হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করেন। তাহলে আপনি শিরোনাম করেন হেস্টিং। তাহলে কি করেন তিনি? বাতিল করেন। এরপরে এই যে ওয়ারেন হেস্টিংস যিনি দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করেন, এই ব্যক্তি হচ্ছেন প্রথম ম্যাজিস্ট্রেট নিয়োগের মধ্য দিয়ে যশোর জেলাকে জেলা বানিয়ে জেলা ব্যবস্থার প্রবর্তন করেন। অর্থাৎ জেলা ব্যবস্থার প্রবর্তন করেন। অর্থাৎ প্রথম জেলা হচ্ছে যশোর জেলা, জেলা ব্যবস্থার প্রবর্তন করেন। সেটা কিসের মধ্য দিয়ে? যশোর জেলা ব্যবস্থার মধ্য দিয়ে জেলা ব্যবস্থার প্রবর্তন করলেন। জেলা ব্যবস্থার প্রবর্তন করলেন এই ওয়ারেন হেস্টিংস। তিনি একটা কাজ করলেন, সেটা হচ্ছে ভূমি ইজারা ব্যবস্থা করলেন, যাকে আমরা বলি পাঠশালা ভূমি বন্দোবস্ত আইন। ভূমি বন্দোবস্ত আইন এটা করেন। ওয়ারেন হেস্টিংসের পর আমরা আরেকজন গভর্নরকে নিয়ে কথা বলবো, গভর্নর লর্ড কর্নওয়ালিস, গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস, গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস, গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস। মনে রাখবেন যে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় আমেরিকার স্বাধীনতার যুদ্ধের সময় ব্রিটিশ সেনাপতি ছিলেন, ব্রিটিশ সেনাপতি ছিলেন, স্বাধীনতা যুদ্ধের সময় ব্রিটিশ সেনাপতি ছিলেন। আমরা যদি দেখি তার কৃতিত্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 10 সালা, অর্থাৎ উনি 5 সালা করলেন 5 বছর মেয়াদী ভূমি বন্দোবস্ত আইন, উনি করলেন 10 সালা ভূমি বন্দোবস্ত আইন। এরপরে করে ফেললেন চিরস্থায়ী আইন। এটা পরীক্ষায় আসে। কবে করেন? 1793 সালে চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত আইন। 1793 সালে তিনি চিরস্থায়ী ভাবে এটা করে ফেললেন। এরপরে হচ্ছে সূর্যাস্ত আইন চালু করেন। সূর্যাস্ত আইন চালু করেন, মানে সূর্য অস্ত যাওয়ার আগেই কর পরিশোধ করতে হবে এমন বিধি রেখে তিনি এই আইনটি চালু করলেন, এবং এটার অনেকে দিতে না পেরে আত্মহত্যাও করেছে। আমরা আরেকজন লর্ডের কাছে চলে যাব। তিনি হচ্ছেন গভর্নর জেনারেল
উইলিয়াম বেন্টিং। গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং। বেন্টিং হচ্ছেন, লেখেন, তার শিক্ষা সচিব ছিলেন লর্ড ম্যাকলে। ভারতের প্রথম শিক্ষানীতি চালু করেন লর্ড ম্যাকলে, যেটাকে বলা হয় ম্যাকলের শিক্ষানীতি। ম্যাকলের শিক্ষানীতি বলা হয় যেটিকে, লর্ড ম্যাকলে শিক্ষানীতি বলা হয় প্রথম শিক্ষানীতিকে। উদ্দেশ্য ছিল এদেশের মানুষ, উপমহাদেশের মানুষ রক্তে মাংসে হবে ভারতীয়, কিন্তু মানসিকতায় হবে ইংরেজ। এই কারণে ইংরেজি শিক্ষা ব্যবস্থা চালু করেন। আর যদি শিক্ষানীতির কথা বলে, সাল বলে, তাহলে 1835। হ্যাঁ, ইংরেজি শিক্ষা ব্যবস্থা চালু করেন। এরপরে হচ্ছে, এটা 1835 সাল। হ্যাঁ, 1835 সাল। এরপরে আমাদের উচ্চ পদস্থ কোনো চাকরি করার সুযোগ ছিল না। তিনি দুইটা পোস্ট সৃষ্টি করলেন, একটা সাব জজ, একটা হচ্ছে সাব জজ, আর একটা হলো মুনসেফ। এই দুইটা পোস্ট সৃষ্টি করলেন, সাব জজ ও মুনসেফ। অর্থাৎ এই দুইটি পোস্ট সৃষ্টি করে নিয়োগের, এই উচ্চ পদস্থ কর্মকর্তা নিয়োগের প্রচলন করলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই সময় একটা হিন্দু প্রথা ছিল, যা ছিল খুবই ভয়ঙ্কর। সেটা হচ্ছে স্বামী মারা গেলে জীবন্ত স্ত্রীকে সেই স্বামীর সাথে সহমরণ ঘটাতে হতো। অর্থাৎ এই জীবন্ত স্ত্রীকে স্বামীর সাথে পুড়িয়ে দেওয়া হতো, যেটাকে বলা হতো সতীদাহ প্রথা। তো এটি আইন করে এই বেন্টিং বন্ধ করেন। তাকে সহযোগিতা করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ছিলেন একজন সংস্কারক। আর আমরা অনেক সময় ভুলে উত্তর দিয়ে দেই যে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেন। ব্যাপারটি মোটেও তা নয়, কারণ রাজা রামমোহন রায়ের এই বন্ধ করা বা আইন করার কোনো ক্ষমতাই ছিল না। কারণ আমরা ছিলাম ব্রিটিশ কলোনি, অর্থাৎ আইন যা করা তাই করত। এই জন্য যদি পরীক্ষায় আসে যে সতীদাহ প্রথা বন্ধ করেন কে, তাহলে আমরা উত্তর দেব উইলিয়াম বেন্টিং। যদি সতীদাহ প্রথা বন্ধের বা সংস্কারে অবদান রাখেন কে, তাহলে আমরা রাজা রামমোহন রায় দিতে পারবো। 1829 সালে সতীদাহ প্রথা বন্ধ করেন। 1829 সালে সতীদাহ প্রথা তিনি বন্ধ করেন। আমরা আরেকজনকে লিখব, তার নাম হচ্ছে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি। ডালহৌসি ডালহৌসি হচ্ছে, এখানে অনেক কিছুই তিনি করেন, বাট অল্প একটু পড়বো। যেমন
1853 সালে বোম্বে শহরে সর্বপ্রথম বোম্বে শহরে ট্রেন চালু করেন। 1853 সালে সর্বপ্রথম বোম্বে শহরে ট্রেন চলাচল ব্যবস্থা চালু করেন ডালহৌসি। তো সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল, তাহলে এখন আর জীবন্ত স্ত্রীকে স্বামীর সাথে নিক্ষেপ করা হয় না। তাহলে এই যে স্ত্রী রয়ে গেল তাকে বলে বিধবা। এখন আবার সংস্কার মানে কুসংস্কার হলো যে বিধবাকে বিবাহ করা যাবে না। এ আর এক বিপদ, বিধবাকে বিবাহ না করলে তাহলে এই সমাজটা কি হবে? এটা নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঝাঁপিয়ে পড়লেন এবং লর্ড ডালহৌসি হচ্ছে বিধবা বিবাহের প্রচলন ঘটালেন আইন করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানুষকে বোঝালেন এবং নিজের ছেলেকে প্রথম কোনো এক বিধবার সাথে বিবাহ দিলেন। এই জন্য বিধবা বিবাহের প্রচলন আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলতে পারি না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলনে অনন্য ভূমিকা রাখেন, অসামান্য ভূমিকা রাখেন, অবদান রাখেন। কিন্তু বিধবা বিবাহের প্রচলন করেন ডালহৌসি। অর্থাৎ এই যে ডালহৌসি 1856 সালে তিনি, যদি আমরা বলি যে বিধবা বিবাহ আইন, বিধবা বিবাহ আইন প্রণীত হয় 1854 সালে। 1854 সালে। আর বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 সালে। 1856, আমরা ওই যে বলেছিলাম যে 1857 সালে সিপাহী বিদ্রোহ হবে, তারপর আর এদের হাতে ক্ষমতা থাকবে না, ব্রিটিশ রানী সরাসরি শাসন করবেন। তার মানে এখন শুরু হচ্ছে ভাইসরয়দের শাসন, ব্রিটিশ ভাইসরয়দের শাসন। ব্রিটিশ ভাইসরয়দের শাসন। ভাইসরয় মানে হচ্ছে ইংরেজ রাজপ্রতিনিধিদেরকে ভাইসরয় বলা হতো। অর্থাৎ এখন সরাসরি এই ইংরেজ রাজপ্রতিনিধিরা এই শাসন করবেন। তাহলে প্রথম ভাইসরয় কে ছিলেন এটা পরীক্ষায় আসে। আমরা একজনের নাম লিখি, তারপরে বোঝাই দিচ্ছি যে ভাইসরয় লর্ড ক্যানিং। ক্যানিং হচ্ছে সর্বশেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। সর্বশেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। লেখেন
সর্বপ্রথম কাগজের মুদ্রা চালু করেন। তারপরে 1860 সালে ইন্ডিয়ান পেনাল কোড চালু করেন। ইন্ডিয়ান পেনাল কোড চালু করেন 1861 সালে, খুবই গুরুত্বপূর্ণ এটা। 1861 সালে ভারতে পুলিশ ব্যবস্থা প্রবর্তন করেন। সালে ভারতে পুলিশ ব্যবস্থার প্রবর্তন করেন। 1862 সালে আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট, এই ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট এটা তিনি পাশ করেন। যদিও আইসিএস এটা শুরু করেন হচ্ছে কর্নওয়ালিস, কিন্তু এটা আইন করেন হচ্ছে এই লর্ড ক্যানিং। এই আইসিএস থেকে আমাদের এখন বিসিএস। ঠিক আছে, বুঝতেই পেরেছেন কতটা ইম্পর্টেন্ট। অতএব ব্রিটিশ ভাইসরয়দের মধ্যে লর্ড ক্যানিং খুবই ইম্পর্টেন্ট পার্সন, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ভাইসরয় লর্ড মেও, মেওকে লেখার একটাই কারণ, এই সময় আমাদের 1872 সালে এই মেও হচ্ছে উপমহাদেশে প্রথম আদমশুমারি চালু করেন। উপমহাদেশে প্রথম আদমশুমারি চালু করেন। আদমশুমারি চালু করেন। এরপরে ভাইসরয়, এগুলো খুব ইম্পর্টেন্ট না। লর্ড লিটন লিখে রাখেন, তিনি খ্যাতনামা কবি সাহিত্যিক ছিলেন। ভাইসরয় লর্ড লিটন তিনি খ্যাতনামা কবি সাহিত্যিক ছিলেন। খ্যাতনামা কবি সাহিত্যিক ছিলেন। তারপরে ভাইসরয় লর্ড রিপন, এই যে ভাইসরয় লর্ড রিপন তিনি হান্টার কমিশন গঠন করেন। এই হান্টার কমিশনটা মূলত ছিল মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংস্কারের কমিশন, হান্টার কমিশন গঠন করেন। এরপরে হচ্ছে তিনি ফ্যাক্টরি আইন চালু করেন। ফ্যাক্টরি আইন অর্থাৎ দৈনিক 8 ঘন্টা শ্রম দেওয়ার ব্যবস্থা রেখে এই ফ্যাক্টরি আইন চালু করেন। ফ্যাক্টরি আইন চালু করেন ভাইসরয় লর্ড রিপন, ফ্যাক্টরি আইন চালু করেন। এরপর আমরা পড়তে পারি ভাইসরয় লর্ড কার্জন। ভাইসরয় লর্ড কার্জন, কার্জন 1904 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল নির্মাণ করেন।
কার্জন হল নির্মাণ করেন 1904 সালে। তার সময়ে 1905 সালে বঙ্গভঙ্গ হয়। তার সময় 1905 সালে বঙ্গভঙ্গ হয়। আপনাদের উপস্থিতি খুবই জঘন্য উপস্থিতি। আমি জানি না যে যদি লাইভ ক্লাস না করেন পরে রেকর্ড ক্লাস করেন কিনা। আমি আজকে আপনাদেরকে একটা রেকর্ড দিব, বঙ্গভঙ্গ থেকে 47 সাল পর্যন্ত এটা রেকর্ড আমি দিয়ে দিব। যেহেতু সবাই ম্যাক্সিমাম রেকর্ডই করেন, তাহলে একটু করে এগিয়ে থাকেন। সামনে যেহেতু নিবন্ধন পরীক্ষা আছে, আমি আগামীকালকে ভাষা আন্দোলনের উপর ক্লাস নিয়ে নিব, তাহলে যেটা ক্লাস দরকার। ঠিক আছে। ভাইসরয় লর্ড মিন্টো মিন্টো কি করেন? মিন্টো হচ্ছে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের অধিকার প্রদান করেন। মিন্টো 1909 সালে, যেটাকে বলা হয় মল্লি মিন্টো আইন, এই মল্লি মিন্টো আইন এটা হয় 1909 সালে। এটা মুসলমানদের পৃথক নির্বাচনের অধিকার রেখে এই আইনটি উনি করেন। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাইসরয় লর্ড হার্ডিন্স। ভাইসরয় লর্ড হার্ডিন্স ওনার সময় 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। পাবনার পাকশি ব্রিজ মানে হার্ডিন্স ব্রিজ নির্মাণ করেন। পাবনার পাকশি ব্রিজ মানে হার্ডিন্স ব্রিজটা উনি নির্মাণ করেন। আর ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন, তার সময় দেশ ভাগ হয় এবং আপনি জানেন যে সর্বশেষ ভাইসরয়, সর্বশেষ ব্রিটিশ ভাইসরয়। ঠিক আছে। এই হলো এই ভাইসরয়দের শাসনের ইতিহাস। আমাদের বাকি থাকলো হচ্ছে এখন শুরু হবে মূলত ক্লাসটির হচ্ছে 1905 সাল। আমরা 1905, 1906, 1911, 1912, 1919, 1920 থেকে 23, 1935, 1938, 1939, 40, 42, 43, 46, 47, এই সালগুলো আমাদের একটু একটু করে পড়তে হবে। সো লাইভে আপনারা নাই সেহেতু আমি আর কষ্ট করব না, আমি তো সুযোগ নিবই। আর লাইভে যদি থাকেন, এখানে 50+ আপনাদের স্টুডেন্ট, সেখানে 3 জন আমি সহ, মানে আপনারা 2 জন ক্লাস করতেছেন। এটা খুবই হৃদয় বিদারক। সকালে আপনারা উপস্থিত থাকতে না পারলে বলতেন, কারণ রাতেও যা থাকেন সকালেও তাই থাকেন। আমি আজকে আপনাদের 5 সাল থেকে এই 47 সাল পর্যন্ত এই সাল ভিত্তিক ঘটনাগুলো দিয়ে দিব। কালকে ভাষা আন্দোলনের উপরে ক্লাস হবে। ভালো থাকেন সবাই।